ক্লাস পরীক্ষা বর্জন করে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ, জেলায় জেলায় বিক্ষোভ, পণ্য বর্জনের নামে ভাঙচুরে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ আইজিপির। জুলাই আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় উত্তরা থেকে ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার, বাসায় পুলিশের তল্লাশি, আজ তোলা হতে পারে আদালতে। রেমিটেন্সের রেকর্ড গড়ার পর এবার বেড়েছে রফতানি আয়ও, ৮১% বেশি এসেছে তৈরি পোশাক থেকে। ইপিবির তথ্য, মুখ থুবড়ে পড়েছে পাট খাত। এবং উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়লেন তামিম ইকবাল, শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সিঙ্গাপুরে করাবেন চেক আপ। সফর সঙ্গী বড় ভাই নাফিস ইকবাল। ভোরের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল রাজধানী। ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে রাজপথে হাজার হাজার মানুষ। ক্লাস পরীক্ষা বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে ফিলিস্তিনিদের ডাকা বিশ্বব্যাপী অবরোধের সমর্থনে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে বাংলাদেশ। ইসরায়েলি আগ্রাসন ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ইসরায়েলি আগ্রাসন। একটা দিনে হাজারো শিশু এভাবে মরে যাচ্ছে, আমরা তার চোখে দেখতে পারি না। ইউনিসেফ কোথায়, ওআইসি কোথায়? দীপ্ত স্লোগানে ঢাকা রাজপথ থেকে ফিলিস্তিনের লড়াকু জনতার প্রতি সংহতি, মজলুমের পক্ষে মিছিল, স্লোগান আর বিক্ষোভে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। স্পষ্ট বার্তা, মজলুমের পক্ষে বাংলাদেশ। ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে উত্তরার বিএনএস সেন্টারে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী। নজিরবিহীন বর্বরোচিত হামলায় ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তার প্রতিবাদ জানান তারা। আমরা এখানে জড়ো হয়েছি ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন রাজপথে। অংশ নেন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরাও। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন তারা। 4 বছর ধরে কোনো এর ফলাফল আসছে নেই, বরঞ্চ আমাদের মুসলিম ভাইয়েরা এখনো নির্যাতিত হচ্ছে। আমাদের দাবি হলো যে ফিলিস্তিনে এই গণহত্যা থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য জড়ো হন বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী। ফিলিস্তিনের পক্ষে সকল রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিক্ষুব্ধরা। মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, মুসলিম অধ্যুষিত, সকলকে আরো ঐক্যবদ্ধ হওয়া উচিত। কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। ফিলিস্তিনি নারী, শিশু সহ সবার চিকিৎসা নিশ্চিতের আহ্বান তাদের। বাংলাদেশ হৃদয়ে ফিলিস্তিনকে ধারণ করে, বাংলাদেশ হৃদয়ে একদম গাজাকে ধারণ করে। গ্লোবাল স্ট্রাইক কল করছে, সেটার প্রতি একাত্মতা প্রকাশ করে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা তাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এখানে আসছি। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। একমাত্র দাবি ফিলিস্তিনবাসীর মুক্তি। জাতিসংঘ চোখ থাকতেও অন্ধ, সমগ্র বিশ্বে যে অশান্তি সৃষ্টি হচ্ছে তার পিছনে একমাত্র আপনারা দায়ী। বাইতুল মুকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেন উলামা মাশায়েখরা। মিরপুর 10 নম্বরে মিছিল করে ইসলামী আন্দোলন। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোচ্চার দেশের বিভিন্ন রাজনৈতিক দল। বিক্ষোভ মিছিল সমাবেশ করে ফিলিস্তিন ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় লেবার পার্টি। এ সময় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা সহ গণ আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান নেতারা। হাতে ফিলিস্তিনের পতাকা, মুখে মানবতা বিরোধী হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্লোগান। প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ।
সোমবার বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে এসব দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। আর উত্তরের আয়োজনে বিক্ষোভ মিছিল হয় রাজধানীর মহাখালীতে। জাতিসংঘ এমন বর্বরতায় চুপ থাকার সমালোচনা করেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির। মিছিল পূর্ব সমাবেশে তিনি ইসরায়েলকে নিষিদ্ধ করা লিখিত দাবি রাষ্ট্রীয়ভাবে জাতিসংঘের কাছে পাঠানোর দাবি তোলেন। ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা ছিল, আজকে মুসলিম উম্মার প্রতিটি রস ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে একই দাবিতে শাহবাগে নিজেদের কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় বিগত সরকারের আমলে ইসরায়েলের সঙ্গে হওয়া গোপন অস্ত্র চুক্তি সামনে এনে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানায় দলটি। তারা প্যালেস্টাইনে জন্ম নিয়েছে এবং তারা সেখানকার অধিবাসী এবং বসবাসকারী। এই অপরাধে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলার যে প্রক্রিয়া চলছে, সেটার প্রতি আমাদের ঘৃণা। ইসরায়েল এখনো পর্যন্ত উপনিবেশবাদী মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে এথনিক ক্লিনজিংয়ের মধ্য দিয়ে নিশ্চিহ্ন করবার পায় তারা খুঁজে বেড়াচ্ছে। এর বাইরেও পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহাল এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর মিরপুর 10-এর গোল চত্বরে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা। পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল আপনি আবার বলবৎ করুন। একই দাবিতে বাংলাদেশ লেবার পার্টিও বাইতুল মোকাররমের উত্তর গেটে নিজেদের অবস্থান কর্মসূচি পালন করে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি করেছেন হাজার হাজার মানুষ। মানববন্ধন, মিছিল, সমাবেশ করে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা। প্লেকার্ড ও ব্যানার হাতে রাজপথে ছাত্র জনতা। তাতে শোভা পায় বর্বর ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক সহ জায়োনিস্ট বিরোধী নানা স্লোগান। গাজায় ইসরায়েলের মানবতা বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসে উঠেছে সারা দেশ। সোমবার প্রতিটি জনপদে রাস্তায় নেমে আসেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ভাষায় বলতে চাই, উনাকে জাতিসংঘে জবাব দিতেই হবে। আমরা চাই গাজার মানুষ মুক্তি পাক, ফিলিস্তিন মুক্তি পাক। অত্যাচারের উপর আমরা সবাই বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। রাফার মতন জায়গাকে কবরস্থান বানিয়েছে ইহুদি। আমি এর ওদের বিপক্ষে নিয়ে আমি আওয়াজ তুলতে এসেছি। গণহারে শিশু নির্যাতন সহ মানুষের দুলিশাত করে দেয়। তারপরে তার যে গাজা উপত্যকা যেটা মসজিদুল আকসা সহ আমরা তীব্র নিন্দা জানাই। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়োজন ছিল মানববন্ধনেরও। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন করে কর্মসূচিতে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা। তেল আবিবের নির্মমতার বিরুদ্ধে উচ্চারিত হয় প্রতিবাদী কণ্ঠস্বর। অবিলম্বে গণহত্যা বন্ধেরও দাবি জানানো হয়। If we stay silent, then nothing will change. You cannot expect the war to stop by just staying at your home. One person cannot do anything. If we stand like one person, all of us together, we should stand the stand of one person, then inshallah it will be end very soon. জাতিসংঘ তোমরা কি করো? বিশ্ব নেতারা তোমরা কি করো? মুসলমান রাষ্ট্রের নেতারা তোমরা কি করছো? আমরা জবাব চাই। এটাকে তারা যুদ্ধ বলতেছে, কিন্তু এটা একদম পরিকল্পিতভাবে হত্যা এবং দেশ দখলের একটা পায়তারা। আমাদের নিজ স্থান থেকে আওয়াজ তুলতেছি গাজার মানুষদের জন্য। আমেরিকার ইসরায়েল যা করতেছে আমরা তার বিপক্ষে দাঁড়াচ্ছি। ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করেন ছাত্র জনতা। এছাড়া ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেয়া হয়। নেসক্যাফের কিছু ছিল, ক্যাফে ছিল, এই টাইপের যেগুলো আছে আমরা এগুলো আজকে থেকে অফ করে দিব এবং ক্যাম্পাসে আর কখনো যেন এগুলো না আসতে পারে। নামটি পরিবর্তন করতে হবে এবং দেশি পণ্য তাদের বিক্রি করতে হবে। গাজায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। আহতদের চিকিৎসার ব্যবস্থা সহ ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালনের দাবি জানানো হয়। শামিমা শাম্মী, সময় সংবাদ। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। সোমবার বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে
ইসরায়েল অব্যাহত সামরিক আগ্রাসনের মাধ্যমে নারী শিশুসহ ফিলিস্তিনিদের হত্যা করছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা তৈরি হওয়ায় ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এছাড়া দ্বিরাষ্ট্র সমাধানে পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশি পণ্যে চড়া শুল্ক আরোপের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রেস সচিব জানিয়েছেন, বাণিজ্য ঘাটতি কমাতে তুলাসহ মার্কিন পণ্য আমদানি বাড়ানো হবে। দ্বিতীয় শীর্ষ রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপের পর নড়েচড়ে বসে সরকার, ব্যবসায়ী, গার্মেন্ট শিল্প সংশ্লিষ্ট সকল পক্ষ। সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিন প্রশাসনকে চিঠি পাঠানোর কথা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চিফ অ্যাডভাইজার মহোদয় একটা চিঠি উনি সাইন করেছেন। আমরা পোস্টপোনমেন্ট চেয়েছি 3 মাসের জন্য, যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে, যাতে বাংলাদেশে ইউএসএর এক্সপোর্ট বাড়ে। সোমবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকার। আমাদের আরেকটা লেটার যাবে, সেটা আমাদের কমার্স অ্যাডভাইজার লিখবেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের কাছে। আমরা যে সমস্ত মেজার নিচ্ছি সেই মেজারে ইউএসএ আমাদের মার্কেট শেয়ার, আমাদের এক্সপোর্ট মার্কেটটা আরো বেটার হবে, আরো বৃদ্ধি পাবে, কমবে না। এ সময় প্রেস সচিব জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্য নীতিকে সমর্থন করে অন্তর্বর্তী সরকার। আমাদের চিঠিটা একটা বড় মেসেজ। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আকস্মিক শুল্কারোপে বাংলাদেশের প্রক্রিয়াধীন যুক্তরাষ্ট্রের $2 বিলিয়ন তৈরি পোশাকের ক্রয়াদেশ নিয়ে বিপাকে পড়তে পারেন রফতানিকারকরা, এমন শঙ্কার কথা জানিয়েছেন পোশাক শিল্প নেতারা। আর বিশ্ব বাণিজ্য সংস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো ট্রাম্পের নতুন শুল্ক কাঠামোর প্রভাব ও সংকট থেকে উত্তরণে বিশেষ টাস্ক ফোর্স গঠনের পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, আইসিসি। বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক যুদ্ধ ঘোষণার পর থেকেই এর চুলচেরা বিশ্লেষণ ও প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে সরব বিশ্বের 170টির বেশি দেশ। যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্ক কাঠামো আন্তর্জাতিক বাণিজ্য নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এরই মধ্যে এই অভিযোগ বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে জানিয়েছে চীন। আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা আইসিসি তার প্রধান কার্যালয় প্যারিসে এক বিবৃতিতে এই উদ্যোগকে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার একটি বড় ধাক্কা বলে উল্লেখ করেছে। এরই জেরে সোমবার দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা আইসিসি। বলা হয়, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়ার তুলনায় শুল্কচাপ কম হওয়ায় সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে এর প্রভাব মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠন ও চিঠি চালাচালির পাশাপাশি মার্কিন প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার পরামর্শ দেয় সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে রপ্তানিকারক, আমদানিকারক, রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং কাস্টম কর্মকর্তাদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা আমার মনে হয় সময়ের দাবি। এ সময় পোশাক শিল্পের উদ্যোক্তারা জানান তাদের শঙ্কার কথা। এই মুহূর্তে বাংলাদেশে $2 বিলিয়ন মূল্যের তৈরি পোশাকের মার্কিন ক্রয়াদেশ নিয়ে আলোচনা চলছে। ট্রাম্পের নতুন সিদ্ধান্তের কারণে এই ক্রয়াদেশের বিপরীতে $75 থেকে $80 কোটি শুল্ক বেশি দিতে হবে। প্রশ্ন তুলেন, এই বাড়তি শুল্ক দিবে কে? +- $2 বিলিয়ন অর্ডার এই মুহূর্তে বাংলাদেশে, আমেরিকান অর্ডার এখন এটা প্রসেসে আছে। সো এই $2 বিলিয়ন হচ্ছে আমার দৃষ্টিতে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই কারণে এই $2 বিলিয়ন উপরে যে 37% এক্সট্রা ডিউটি দিতে হবে, যেটা $750 মিলিয়ন। প্রশ্ন হচ্ছে এই $750 মিলিয়ন কে দিবে? মানে সাপ্লায়ারকে কোনো না কোনো পার্সেন্টেজে শেয়ার করতেই হবে। বায়াররা চেষ্টা করবে সর্বোচ্চটা পাস অন করার জন্য। মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কমালে বাংলাদেশি সুবিধা পাবে বলেও মনে করে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা আইসিসি। 350-400 মিলিয়ন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিপিন্সের রাষ্ট্রদূত নিনা পি ক্যাংলাট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিপিন্সের রাষ্ট্রদূত। এ সময় দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। এ সময় ফিলিপিন্সের জনগণের পক্ষে থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান দেশটির রাষ্ট্রদূত। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে রোডম্যাপ চূড়ান্ত করতে চায় নির্বাচন কমিশন। এজন্য শিগগিরই রাজনৈতিক দল, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম কর্মী সহ
অংশীজনদের সঙ্গে সংলাপ করতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এছাড়া প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিওতে প্রক্সি ভোট অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিতে যাচ্ছে ইসি। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। ডিসেম্বর ধরে এগোলে নির্বাচন কমিশনের হাতে আছে ৮ মাস। এই সময়ের মধ্যে ভোট সংশ্লিষ্ট সব কাজ শেষ করার প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাধিকার হিসেবেই আমরা এটা যথাসম্ভব শীঘ্রই এটা করব, কর্মপরিকল্পনা করব, যেটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন রোডম্যাপ। সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট করতে শিগগিরই অংশীজনদের সঙ্গে আলাপে বসতে যাচ্ছে কমিশন। বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা আছেন, সুদীজন, রাজনৈতিক দল, সাংবাদিক, আপনারা কবে কি কাঠামোতে কতজনাকে কিভাবে ডাকা হবে, এই বিষয়গুলো এখন সময়ের ব্যাপার। ভালো কিছু করতে গেলে তো অনেকের মতামত নেওয়াটাই উচিত, এবং আমরা একটা ভালো কিছু করতে চাচ্ছি এবং ভালো কিছু করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে আরপিওতে প্রক্সি পদ্ধতি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেবে নির্বাচন কমিশন। বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী ছাড়াও ভাই বোনের সন্তানরা প্রবাসী ভোটারদের পক্ষে প্রক্সি ভোট দিতে পারবেন। এ পদ্ধতিতে সর্বোচ্চ 3টা ভোট দিতে পারবেন একজন। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। কঠোর শাস্তির বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে আনোয়ারুল ইসলাম সরকার জানান, প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ রাখার বিধান সংযুক্ত করা হচ্ছে। সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বর্তমান সীমানা নিয়েই নির্বাচন হবে। ধরাবাঁধা নিয়ম থাকলেও আইনের তোয়াক্কা না করে হরহামেশা নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা। ক্ষমতাশীল প্রার্থী হলে তো কথাই নেই, বারবার জরিমানা দিয়েও ঘটান আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। সোমবার সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোটকেন্দ্র স্থাপন এবং স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, দল ও প্রার্থীদের লাগাম টেনে ধরতে সংসদ নির্বাচনের আচরণবিধিতে আনা হচ্ছে পরিবর্তন। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত। আমরা সর্বোচ্চ কঠোরতা প্রয়োগের যেই মেকানিজমগুলোর যে টুলসগুলো আছে সেগুলোকে স্ট্রেংথেন করার জন্যই আমরা বারবার মিটিংয়ে বসছি, যাতে লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। বলেন, সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে ভোট হবে বর্তমান সীমানা অনুযায়ী। এখনো আমরা অনুমোদন পাইনি, অনুমোদন পেলে পরেই আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয় তাহলে আপনার বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিবন্ধন পেতে এ পর্যন্ত বাংলাদেশ কনজারভেটিভ পার্টি নামে একটি দল আবেদন করেছে। বাড়ানোর প্রয়োজন আছে কিনা। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। বহুল সমালোচিত ব্যারিস্টার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত 10টার দিকে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরায় শিক্ষার্থী আব্দুর জব্বার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত 10টায় রাজধানীর উত্তরা 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত 12টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা ও নীলফামারীতে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে তাকে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী আব্দুল জব্বার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, সেটি মামলা হচ্ছে মামলা নম্বর 57। 27 মার্চ 2025 মামলাটি রুজু হয়। মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি, 30 নম্বর আসামি উনি।
এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। হয়তো নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ জানায় গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি। দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। সেই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তীতে এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করব। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। অতি সম্প্রতি 2-1 দিন আমরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। 50 দেশের 550 উদ্যোক্তার অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিনিয়োগ সম্মেলন। সোমবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শুরু হয় সম্মেলন। গভর্নর বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত গন্তব্য। নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তায় 900 কোটি টাকার তহবিল দেবে সরকার। দেয়া হয় বিনিয়োগের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার প্রতিশ্রুতিও। দারিদ্র্য বিমোচন করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রয়োজন কর্মসংস্থান, আর এজন্য দরকার দেশি বিদেশি বিনিয়োগ। যদিও গেল কয়েক বছর ধরে বাংলাদেশে জিডিপির অনুপাতে বেসরকারি খাতে বিনিয়োগ প্রায় স্থবির, 23 থেকে 24% আশেপাশে ঘোরাফেরা করছে। এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে ঢাকায় 4 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে, যেখানে 50টি দেশে প্রায় 550 বিনিয়োগকারী অংশ নিচ্ছেন। সোমবার সকালে প্রথম দিনের শুরুর অধিবেশনে স্টার্টআপ নিয়ে আয়োজিত সেমিনারে গভর্নর উদ্যোক্তাদের জন্য নতুন তহবিলের সুখবর দেন। Of about 800-900 crore, that Bangladesh is open not only for trade but for investment and the return on investments and all those things that follows from that. এ সময় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, দেশের স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে আগ্রহী। The duty of government is genuinely to remove the hurdles for startup community so that they can excel, and we'll just be a partner to that excel journey. বিনিয়োগের জন্য তহবিল যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, ভবিষ্যতে যাতে কেউ ইন্টারনেট সেবা বন্ধ করতে না পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। We are working very hard to make it, to confirm it that the future government also will not be able to shut internet. এ সময় তিনি জানান, চলতি মাসের মধ্যে কাজ শেষে মে মাসে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন চূড়ান্ত করা হবে। Has already taken a good focus. শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দেশের সবচেয়ে পিছিয়ে রংপুর বিভাগ। সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসে যেতে অনাগ্রহ, দক্ষ জনশক্তির অভাব এবং বৈধ রিক্রুটিং এজেন্সি না থাকা এর অন্যতম কারণ। এ সুযোগে দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেকে। তবে দালালের দৌরাত্ম্য ও এজেন্সির অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। বিশেষজ্ঞরা বলছেন, প্রান্তিক পর্যায়ে প্রচারণা বাড়ানোর বিকল্প নেই। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 2023 সালে দুবাইয়ের একটি 5 তারকা হোটেলে শ্রমিক হিসেবে যাওয়ার জন্য স্থানীয় এক দালালের সঙ্গে 4 লাখ টাকায় চুক্তি হয় রংপুর মিঠাপুকুর উপজেলার ইসমাইল হোসাইনের। তবে কয়েক দফায় হাত বদল হয়ে ট্যুরিস্ট ভিসায় তিনি দুবাই পৌঁছলেও মেলেনি কোনো কাজ। পরে আত্মীয়দের সহায়তায় 2 মাস পর দেশে ফেরেন ইসমাইল। একইভাবে 3 ভাই মিলে দালালকে মালয়েশিয়া যেতে 9 লাখ টাকা দিয়েছিলেন ওই এলাকার আশরাফুল। তবে বিদেশ যাওয়া তো দূরের কথা, কষ্টের টাকাও ফেরত পাননি তারা। ডেট অনুযায়ী যাই, পরে আবার ডেট অনুযায়ী যাই, এইভাবে ডেট অনুযায়ী শেষ। পরে টাকা 3 জনে ধরা গেলেন, টাকা দিল না। খাবার টাইম হলে কান্নাকাটি করতাম পেটের ভোকে। বাঙালিরা আমাকে 10-5 টাকা দিত, আমি খাইতাম। 2005 থেকে 2022 সাল পর্যন্ত বিদেশে কর্মসংস্থান হয়েছে দেশের 1,05,09,208 জনের। এর মধ্যে সবচেয়ে কম সংখ্যা রংপুর বিভাগের, মাত্র 1.8%। বিশেষজ্ঞদের মতে, প্রান্তিক পর্যায়ে প্রচারণার পাশাপাশি অবৈধ রিক্রুটিং এজেন্সি ও দালালের দৌরাত্ম্য কমাতে কঠোর হতে হবে প্রশাসনকে। কারিগরি শিক্ষাটা বৃদ্ধি করতে হবে। প্রপার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমাদেরকে লোকজনকে পাঠাতে হবে, যেন আমাদের লোকজন প্রতারিত না হয়। সরকারিভাবে নজরদারি রাখতে হবে। তবে দালালের দৌরাত্ম্য এজেন্সির অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মসংস্থান ও জনশক্তি কর্তৃপক্ষের। সরকার যে কোনো মুহূর্তে যদি দুর্নীতি করে বা বেশি টাকা নেয় বা টাকা প্রতারণা করে, তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা যায়।
এই কারণে সরকার অলরেডি উদ্যোগ নিয়েছে, এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে 2020-21 অর্থ বছরে রংপুর বিভাগে রেমিটেন্স এসেছে 683.6 মিলিয়ন মার্কিন ডলার। 2023-24 অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে 301.03 মিলিয়নে। আর চলতি অর্থ বছরের 9 মাসে এর পরিমাণ 177 মিলিয়ন মার্কিন ডলার। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রেমিটেন্সের রেকর্ড গড়ার পর বছর ব্যবধানে গেল মার্চ পর্যন্ত চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 10.63% বেড়েছে রফতানি আয়। এই হিসাব দিয়েছে রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সংস্থাটির পরিসংখ্যান বলছে এ সময়ে মোট রফতানি আয়ের মধ্যে 81% এসেছে তৈরি পোশাক খাতের ঘরে। আর চামড়া, প্লাস্টিক, বাইসাইকেল থেকে রফতানি আয়ের প্রবৃদ্ধি হলেও বিশ্ববাজারে মুখ থুবড়ে পড়েছে পরিবেশ বান্ধব পাট খাত। বাংলাদেশ ব্যাংকের দেয়া রেকর্ড প্রবাসী আয়ের খবরের পর এবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানালো, চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে দেশে রপ্তানি আয় এসেছে 3,719 কোটি 13 লাখ ডলার, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.63% বেশি। খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে এ সময়ে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প আয় করেছে 3,024 কোটি 63 লাখ ডলার, বছর ব্যবধানে বেড়েছে 10.84%। চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে 9.89%। জুলাই থেকে মার্চ এ খাতের রপ্তানি আয় হয়েছে 85 কোটি 20 লাখ ডলার। চলতি অর্থ বছরে মার্চ পর্যন্ত বাইসাইকেল থেকে রপ্তানি হয়েছে 8 কোটি 66 লাখ ডলার, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 60.1% বেশি। রপ্তানি আয় বেড়েছে প্লাস্টিক খাতেরও। চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ এ খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে 22 কোটি 63 লাখ ডলার। রপ্তানি আয়ের প্রবৃদ্ধি দেখেছে কৃষি খাত। 80 কোটি 70 লাখ ডলারের রপ্তানি আয় ঘরে তুলেছে খাতটি, যা এক বছর আগের তুলনায় 6.14% বেশি। রপ্তানি আয়ের এমন প্রবৃদ্ধির হিসেবের মধ্যে দেখা যাচ্ছে বিশ্ববাজারে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের পরিবেশ বান্ধব পাট ও পাটজাত পণ্য। চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে 62 কোটি 63 লাখ ডলারের পাট ও পাটজাত পণ্য, যা গেল অর্থ বছরের প্রথম 9 মাসের তুলনায় 7.68% কম। অন্তরা সেন, সময় সংবাদ। Thai Aluminium. The better is now the best. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে। সাজা বহাল রয়েছে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের। সর্বশেষ এই মামলা থেকে খালাস পেলেই মামলা মুক্ত হবেন তারেক রহমান, এমনটাই জানিয়েছেন জিয়া পরিবারের আইনজীবী ও দলের আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তবে কি এই মামলা শেষ হলে দেশে ফিরবেন তিনি? এমন প্রশ্নে এই আইনজীবী জানালেন, তারেক রহমানের ফেরার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। পতিত সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা হয়। কখনো রাষ্ট্রদ্রোহ, কখনো মানহানি, আবার কখনো দুর্নীতির মামলায় জর্জরিত করা হয় জিয়া পরিবারকে। তবে 5 আগস্টের পর পাল্টে যায় পুরো দৃশ্যপট। দলের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে আগ্রহ হয়ে দেখা দেয় কবে নাগাদ মামলামুক্ত হবেন তারেক রহমান, কবেই বা দেশে ফিরবেন তিনি। মামলা নিয়েও এক এক সময় এক এক তথ্য দিতে দেখা যায় আইনজীবীদের। সোমবার তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানালেন, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের শুধু একটি মামলা শুনানির অপেক্ষায়। এটি শেষ হলেই মামলামুক্ত হবেন তিনি। এখন একটা মামলা জনাব তারেক রহমান সাহেবের পেন্ডিং আছে, সেটা হলো দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত একটা মামলা। তড়িঘড়ি করে রায় দেওয়ার জন্য মোমবাতি জ্বালিয়ে রাতে সেই মামলার বিচার কার্য পরিচালনা করা হয়েছিল। জিয়া পরিবারের এই আইনজীবী বললেন, এরই মধ্যে মামলা মুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তবে একটি মামলায় সাজা রয়েছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের। ডক্টর জুবাইদা রহমান ম্যাডামও এই মামলায় 3 বছরের সাজাপ্রাপ্ত আদালত দিয়েছেন। সেই মামলাটা এখন পর্যন্ত পেন্ডিং আছে, তো আমরা আইনি প্রক্রিয়া অবলম্বন করেই মামলা নিষ্পত্তি করা হবে। গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতি। তবে কি এক মামলা শেষ হলে দেশে ফিরবেন তিনি? এমন প্রশ্নে আইনজীবী জানালেন, তারেক রহমানের ফেরার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে প্রায় 6 কোটি টাকার অবৈধ সম্পদ ও 13.5 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ পেয়েছে দুদক। সোমবার বিকেলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্রে জানা যায়, খালিদ মাহমুদ চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 5,83,82,687 টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে 11টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে মোট 13,68,23,510 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। প্রতিমন্ত্রী হিসাবে এবং সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 5,73 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ নামে 11টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে 13,68 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐক্যমত্য তৈরিতে মে মাসের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের সংলাপ শেষ হবে এবং জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সোমবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে সংস্কার নিয়ে এবি পার্টির সঙ্গে সংলাপ করে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ সময় আলী রিয়াজ জানান, প্রথম পর্যায়ের সংলাপ শেষে ঐক্যমত্যে পৌঁছাতে না পারা বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বসবে কমিশন। এখন পর্যন্ত 29টি দল কমিশনে তাদের মতামত দিয়েছে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বাইরে বিভিন্ন জনগোষ্ঠীর মতামত নেওয়া হবে। বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষেও মত দিয়েছে এবি পার্টি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের কনসার্নটা ছিল যে আপার হাউসে প্রপার যেই নমিনেশনগুলো হওয়ার কথা সেটা না হয়ে এটা অপপ্রয়োগ হতে পারে। রাষ্ট্রপতির সরাসরি নির্বাচনের ব্যাপারে আমাদের মত ছিল। ওনারা একটা ইলেকট্রাল কলেজ প্রপোজ করেছিলেন, কিন্তু এই ইলেকট্রাল কলেজের সদস্যরা যদি আলাদা কোনো স্ট্যাটাস মেনটেন করে সমাজে বা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে চান, তাহলে সেটা একটা নতুন জটিলতা তৈরি হবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আলোচনা শেষ করতে পারলে তার পরবর্তী পর্যায়ে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করব এবং সেক্ষেত্রে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য আমরা দেখব সেগুলোর বাইরেও কিছু কিছু বিষয়ে ভিন্ন মত অবশ্যই আছে, সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা শুরু করতে পারবো। কমিশনের লক্ষ্য হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি যে নির্ধারিত সময় আছে তার মধ্যেই আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। দিনের পর দিন বিচার না হওয়ায় মামলার জট সৃষ্টি হচ্ছে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। বর্তমানে শুধু ধর্ষণ মামলায় বিচারাধীন আছে অন্তত 1,500। ভুক্তভোগীরা বলছেন, আইনি জটিলতার কারণে মামলা নিষ্পত্তি হচ্ছে না। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, সরকার এ সংক্রান্ত নতুন আইন পাশ করলে দ্রুত নিষ্পত্তি সম্ভব। শাকিল মাহমুদের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। 2010 সালে ধর্ষণের শিকার হন রংপুরের একটি বেসরকারি হাসপাতালের সেবিকা। ভুক্তভোগীর আক্ষেপ, গত 15 বছর ধরে আইনি জটিলতার কারণে মামলা নিষ্পত্তি হয়নি। তার মতো অনেক নারী দীর্ঘদিন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ঘুরছেন ন্যায় বিচারের আশায়। 2010 সালে মামলাটা হয়। মামলা হওয়ার পরে আজ 15 বছর থেকে আমি কোর্টের মধ্যে যাওয়া আসা করতেছি, আমি সঠিক বিচার পাচ্ছি না। 24টা বছর থেকে হয়রানি হচ্ছে, আদালতে আসতে যাইতেছি, 5টা ডেট থেকে যাইতেছি, রায় হবে না, রায় হবে হচ্ছে না। বাদিনী মারা গেছে 16 সালে, তার একটা সাক্ষীও আসে না, অথচ আজকে 2025 সাল, আমি এখনো ঝুলে আছি। আমার অপরাধ হলে আমি শাস্তি ভোগ করব, সেটাও দিচ্ছে না। তবে মামলা বিলম্বিত হলে সুযোগ পায় আসামিরা। এ কারণে এমন মামলা গুরুত্ব দিয়ে বিচারের তাগিদ আইনজীবীদের। অধিবেশনের মতো মামলা না হওয়ার জন্যই আপনার মামলা 1 মাস পরে ডেট করতে করতে 2 বছর 3 বছর 5 বছর চলে গেল। কন্টিনিউয়াস চলতেই থাকবে, বন্ধ হবে না। বন্ধ দিতে গেলে তাকে রিজনেবল গ্রাউন্ড দিতে হবে যে এই কারণে আজকে হলো না, পরবর্তী সেশন আবার একটা ডেট দিবে, কিন্তু এটা দেরি করবে কেন?
মামলা তো 180 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন 15 দিনের মধ্যে তদন্ত ও 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করা নিয়ে সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়ন হলে মামলা জট কমবে। নারী শিশু নির্যাতন মোকদ্দমা যে কোনো মামলার নিষ্পত্তির সময়সীমা একটা দেওয়া আছে যে 180 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, কিন্তু ওই আদেশটা ম্যান্ডেটারি না, ওটা একটা ডাইরেক্টরি অর্ডার। এইটা যেন ম্যান্ডেটারি আকারে আইনটা করেন। এইটা হলে হবে কি ন্যায় বিচার পাবে এবং মোকদ্দমাগুলো কুইক ডিসপোজাল হবে, তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। রংপুরের 3টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অন্তত 6500 মামলা বিচারাধীন। এর মধ্যে ধর্ষণ মামলা রয়েছে 1500। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। চিকিৎসক সংকট চরমে 50 শয্যা বিশিষ্ট দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এতে চিকিৎসা সেবা নিতে আসা উপজেলাবাসী ভোগান্তি পোহাচ্ছেন। মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা সেবা। রোগীদের চাপ সামলাতে বাধ্য হয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও নার্সরা রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, তবে চিকিৎসকের জায়গায় রোগী দেখছেন অন্য স্টাফ। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন চিকিৎসক কর্মরত। তিনি আবার একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অথচ 50 শয্যার এই হাসপাতালে মেডিকেল অফিসার থাকার কথা 16 জন। 15টি শূন্য পদে নতুন করে 4 জনের পদায়ন হলেও একজনও যোগদান করেননি। রোগীর চাপ সামলাতে চিকিৎসা সেবা দিচ্ছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও নার্সরা। বোচাগঞ্জে যে হিসাবে রোগীর চাপ, সেই হিসাবে আমাদের মানে ডক্টর সংখ্যা অনেক কম। আমরা যেটুকু পারতেছি 5:30 পাশে আমরা সেবা দিয়ে যাচ্ছি। সরকার কাছে এটা অনুরোধ থাকলো, যদি এখানে ডাক্তার কিছুদিন দেয় তাহলে বেশি ভালো হয়। চিকিৎসক সংকটে চরম দুর্ভোগে এলাকাবাসী। টেকনিশিয়ান এবং নার্স দিয়ে এমবিবিএস এর কাজ পরিচালনা করতেছেন। আমি আসছি আমার 2টা বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু এখানে দেখতেছি কোনো ডাক্তার বর্তমানে নাই। একজন আসে যাও, লোক সংখ্যা বেশি, কাকে দিবে প্রেসক্রিপশন দিতে পারতেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো সমাধান মেলেনি বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এই মুহূর্তে আমাকে একা চালাতে হচ্ছে হসপিটাল, যেখানে আমি রোগীদের কতটুকু সেবা দিতে পারবো একজন মানুষ হিসাবে, যেখানে আমার অফিসিয়াল কাজের বাইরেও আমাকে কাজ করতে হচ্ছে, সকালবেলা রাউন্ড দিয়ে রোগী দেখা সহ রোগীর ছুটি লেখা। সেক্ষেত্রে আমি ইমার্জেন্সিতেও মাঝে মধ্যে যাচ্ছি, 2-1টা ইমার্জেন্সি পেশেন্ট যেগুলো বেশি ক্রিটিক্যাল সেগুলো, বাকিগুলো বা আউটডোরে চিকিৎসা সেবা আসলে এখন ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের তথ্য মতে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৈনিক 3 থেকে 400 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, দিনাজপুর। 6 বছরের প্রকল্পের কাজ শেষ হয়নি 8 বছরেও। এখনও অসমাপ্ত গাইবান্ধা শহরের ঘাঘজ লেক বাস্তবায়নের কাজ। সময়সীমা ও বরাদ্দ বাড়িয়েও সম্পূর্ণ কাজ না হওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী। নতুন প্রকল্প গ্রহণ করে বাকি কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। বিপ্লব ইসলামের রিপোর্ট। একসময় গাইবান্ধা শহরের ভিতর দিয়েছিল ঘাঘট নদীর মূল স্রোতধারা। কালের বিবর্তনে নদীটি দিক পরিবর্তন করলে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায় পুরাতন ঘাঘটে। মরা নদীকে লেকে রূপান্তর করে এর উন্নয়নে 2017 সালে প্রকল্প হাতে নেয় সরকার। বর্তমানে শহরের বিভিন্ন এলাকার আবর্জনা ফেলা হচ্ছে ঘাঘট লেকে, পাশাপাশি তলদেশ ভরাট হওয়া ও কচুরিপানায় ভরে যাওয়ায় পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রকল্পে 3 কিলোমিটার দীর্ঘ লেকের 2 পারে ওয়াকওয়ে, 2টি সেতু, বসার বেঞ্চ, 4টি ঘাট, পার্ক, 6 কিলোমিটার এলাকা জুড়ে বৃক্ষরোপণ এবং আলোকসজ্জার কথা ছিল। কয়েক দফা কাজ বন্ধ হওয়ায় মেয়াদ বাড়ানোর পরেও সম্পূর্ণ কাজ শেষ হয়নি। এতে ক্ষুব্ধ শহরবাসী। পাশেই যারা বাড়ি করে আছে তারা এটা ময়লার ভাগার এবং বাথরুম টাথরুমের সব কানেকশন এখন এই যে আমাদের এই লেকের মধ্যেই সংযোগ। গন্ধই থাকতে পারি না, এর পানির দুর্গন্ধ বার হয়ে যায়। পার্ক হওয়ার কথা ছিল, বসার সিট দেওয়ার কথা ছিল, ছাতা দেওয়ার কথা ছিল। খালি 2টা ব্রিজ করে নদীর পার বাঁধা দিচ্ছে, দিয়ে এই কাজ শেষ। এলজিটি বলছে দুপারে ব্যক্তি মালিকানা ও অবৈধ স্থাপনা থাকায় কাজ শেষ করা সম্ভব হয়নি। নতুন প্রকল্প গ্রহণ করে বাকি কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। জেলা প্রশাসক মহোদয় নতুন করে একটা প্রকল্প প্রস্তাবনা তৈরি করতেছেন, যদি এটা সম্ভব হয় তাহলে হয়তো পূর্ণাঙ্গ রূপে ঘাঘট হবে। এলজিটির তথ্য মতে প্রথম পর্যায়ে প্রকল্পের মেয়াদ ছিল 2019 সালের জুন পর্যন্ত।
পরে সময় বাড়িয়ে 2023 সালের জুন করা হয়। এতে বরাদ্দ 15,50,00,000 টাকা থেকে বেড়ে দাঁড়ায় 16,35,00,000 টাকায়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে নীলফামারীর সৈয়দপুরে 8 বছর আগে লাগানো 7টি সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে গেছে। এতে এলাকায় বেড়েছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফের সিসিটিভি স্থাপনের দাবি পৌরবাসীর। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। নীলফামারীর সৈয়দপুরের ব্যস্ততম সড়কের সিসিটিভি লাগানো খুঁটিগুলোতে এখন শুধুই তারের জঞ্জাল। যেখানে সিসিটিভির অস্তিত্ব আছে সেগুলোও নষ্ট। পৌর এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে 2017 সালে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে 60টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। প্রথম দিকে এগুলো ব্যবহারে অপরাধ প্রবণতা অনেকটা কমে আসে, কিন্তু কিছুদিনের মধ্যেই একে একে নষ্ট হয়ে যায় প্রায় সব ক্যামেরা। এতে আবার মাথা চাড়া দিয়ে ওঠে অপরাধীরা। 5ই আগস্টের পর থেকে চুরি ডাকাতি বাড়ে গেছে, তো আমরা খোঁজ দিয়ে দেখলাম যে সিসি ক্যামেরা ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে। চুরি, তারপরে আপনার সিসকে চুরি, এগুলো খুব বৃদ্ধি পেয়েছিল। যখন সিসি ক্যামেরা ছিল তখন অথবা চোর ছিনতাইকারী এটা একটু ভয় ছিল যে প্রশাসন দেখতেছে। বর্তমান সৈয়দপুরের ওসি স্যারের সঙ্গে আমরা আলাপ আলোচনা করেছি যে আমাদের সৈয়দপুর শহরের নিরাপত্তার জন্যে এই সিসি ক্যামেরা আওতাটা খুব জরুরি। এ নিয়ে পুলিশ কোনো কথা বলতে রাজি না হলেও উপজেলা প্রশাসন বলছে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুতই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরাগুলো বিভিন্নভাবে নষ্ট হয়ে গিয়েছে, পুনরায় যেন সেগুলি ইনস্টল করা হয়। সেক্ষেত্রে আমরা পৌরসভা, উপজেলা পরিষদ এবং আমাদের যে পুলিশ আছে সবাই মিলে একসাথে এবং ব্যবসায়ীরা মিলে আমরা অচিরেই এই শহরের নিরাপত্তার স্বার্থে, ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে আবারও ক্যামেরাগুলো প্রতিস্থাপন করব। সৈয়দপুর পৌর এলাকায় 2.5 লাখ মানুষ বসবাস করেন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ঠাকুরগাঁওয়ের কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুতের সেচ পাম্প। এতে অন্যান্য মাধ্যমের চেয়ে খরচ কমার পাশাপাশি উৎপাদন বৃদ্ধির কথা বলছে চাষিরা। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। জমির মাঝখানে বসানো হয়েছে সোলার প্যানেল। সৌর বিদ্যুতের মাধ্যমে সরাসরি মোটরের সাহায্যে গভীর নলকূপ থেকে উঠছে পানি। প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা নিয়ে ঠাকুরগাঁও জেলার প্রান্তিক কৃষকরা এখন কৃষিক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহার করছেন। চলতি বোরো মৌসুমে একরের পর একর জমিতে সেচ দিচ্ছেন তারা। এতে ভোগান্তির পাশাপাশি যেমনিভাবে খরচ কমেছে, একইভাবে কম কার্বন নির্গত হওয়ায় রক্ষা পাচ্ছে পরিবেশ। চাষিরা জানান, ডিজেল চালিত সেচ পাম্পে খরচ বেশি হওয়ায় টাকার অভাবে অনেক সময় সেচ বন্ধ রাখতে হয়। এছাড়াও বিদ্যুৎ চালিত পাম্পেও পড়তে হয় লোডশেডিং ঝামেলায়। 1 বিঘা জমিতে ডিজেল ও বিদ্যুৎ চালিত সেচ পাম্পে 4,000 টাকা খরচ হলেও সোলারে খরচ হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা। ডিপটি বললে মনে হয় যে পানি নিতে যাই, কারেন্ট থাকে না, কারেন্টের সমস্যা হয়। সেচ দিয়ে পানি দিলে আর সোলার দিয়ে পানি দিলে আমাদের 2500 টাকা বিঘা প্রতি খরচ হয়, আর সেলো দিয়ে পানি দিলে আমাদের 4,000 টাকা পর্যন্ত খরচ হয়। এটা সুবিধা মানে সবসময় পানি পাওয়া যায় এবং কি বেশি বেশি পানি ওঠে, এই জন্য আমরা পানি কোনো দিতে সমস্যা থাকে না। কৃষকদের সৌরবিদ্যুতের সেচ পাম্পে আগ্রহী করতে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এই সোলার সিস্টেমে যে মেশিনগুলো চলতেছে, আপনার শ্যালো টিউবওয়েল হোক, এলএলপি হোক, এই মেশিনগুলোতে বিদ্যুৎ বা ডিজেলের তুলনায় খরচ প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে, যার কারণে উৎপাদন বৃদ্ধি হচ্ছে। এতে লাভ হচ্ছে যে কৃষকের ফলনও বাড়তেছে, খরচও কমতেছে, কৃষক দুই দিক দিয়ে লাভবান হচ্ছে। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় 62,250 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর বর্তমানে 284টি সোলার প্যানেল পাম্পের মাধ্যমে 995 হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বত অন্নপূর্ণা 1-এর শীর্ষে উঠল বাংলাদেশের পতাকা। সোমবার সকালে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ী বাবর আলী এই পর্বতশৃঙ্গে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। বিশ্বের পর্বতারোহীদের মধ্যে সাইলেন্ট কিলার নামে পরিচিত অন্নপূর্ণা 1, প্রকৃতির আশীর্বাদই যেখানে টিকে থাকার একমাত্র সম্বল। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে যেখানে মৃত্যুর হার মাত্র 3.2%, সেখানে অন্নপূর্ণার প্রতিকূল পরিবেশে পর্বতারোহীদের মৃত্যুর হার 27 ভাগ।
সোমবার সকালে প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণার শীর্ষে পৌঁছান নেশায় পাহাড়ি ও পেশায় চিকিৎসক বাবর আলী, যেখানে তার গাইড হিসেবে ছিলেন পূর্বা অ্যাঙ্গেল শেরপা। এই অভিযানের আয়োজকরা জানান তিনি সোমবারই ক্যাম্প 2-এ নেমে আসার চেষ্টা করবেন। সেখান থেকে 8 এপ্রিল নামতে পারেন বেস ক্যাম্পে। এর আগে গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে একই অভিযানে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং উচ্চতার দিকে চতুর্থ অবস্থানে থাকা লোৎসে পর্বত জয় করেন তিনি। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউসে নেতানিয়াহু ট্রাম্পের বৈঠক। এ সময় বাইরে ফিলিস্তিনিদের বিক্ষোভ করতে দেখা যায়। এর মধ্যেও উপত্যকাটিতে চলছে ইসরায়েলি বর্বরতা। পাশাপাশি ইয়েমেনের সানায় মার্কিন ড্রোন হামলায় 4 জন নিহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। হোয়াইট হাউসের গেটে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের মধ্যেই ওভাল অফিসে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে নেতানিয়াহু জানান গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাজ চলছে। নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনাও হয়েছে, যা সফল হতে পারে বলে আশা ব্যক্ত করেন তিনি। এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে ভালো সঙ্গী বলে উল্লেখ করেন, আরেকটি যুদ্ধবিরতির পথে আগানোর চেষ্টা করছেন বলেও জানান। তবে গাজাকে গুরুত্বপূর্ণ ভূখণ্ড আখ্যা দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ট্রাম্পের মন্তব্য আবারও সমালোচনাকে উস্কে দিয়েছে। একই সঙ্গে তিনি আবারও ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়ে গাজাকে ফ্রিডম জোন বানানোর পরিকল্পনার কথা বলেন। যদিও গাজার বর্তমান অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। উপত্যকাটিতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি পশ্চিম তীরে অভিযানে ফিলিস্তিনি আমেরিকান কিশোর সহ কয়েকজনকে গুলি করে হত্যা করে তারা। ইয়েমেনের সানায় মার্কিন ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন বলেও খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, লোহিত সাগরে জাহাজগুলোতে হাউথিরা হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চলবে। নাদিম মারজান, সময় সংবাদ।